ট্রাম্পকে আপনারা দেখেছেন, সে কখন কি করে, কখন কি বলে, কোনোটারই ঠিক নাই। ট্রাম্পের যে 20 পয়েন্টস পিস প্ল্যানটা আছে, এ বিষয়ে আমার একান্তই ব্যক্তিগত মতামত, আমি ততটা আশাবাদী না। কারণ সাময়িকভাবে হয়তো হতাহতের সংখ্যা কমেছে, মানুষের কাছে খাদ্য যাচ্ছে, স্বজনদেরকে ফিরে পাচ্ছে, হতাহতের সংখ্যাটা কমে গেছে। কিন্তু লং টার্ম, দীর্ঘমেয়াদী পিস, কিন্তু দীর্ঘমেয়াদী শান্তির জন্য আমরা কি করতে পারছি? দেখেন, আমি কেন একটু হলেও স্কেপটিক্যাল এ বিষয়ে, সেটা আমি বলতেছি। প্রথমত, আমেরিকা, ইউরোপ, ন্যাটো, রাশিয়া এরা অন প্রিন্সিপাল এগ্রি করেছিল যে ন্যাটো ইস্টওয়ার্ড এক্সপানশন হবে না। অর্থাৎ ন্যাটো, ইউক্রেন কখনো ন্যাটোর সদস্যপদ পাবে না। এই আলোচনার পর, মানে ইন প্রিন্সিপাল এগ্রিমেন্ট যেটা হলো, এটার পর যে যার যার বাড়ি চলে গেল। কিন্তু জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল প্রকাশ্যে বলা শুরু করলো, এই আলোচনাটা করে আমরা শুধুমাত্র সময় নিয়েছি। অর্থাৎ তারা মুখে যা বলছে, মনের মধ্যে তাদের সেটা নেই। মুখে যা বলছে, কাজে সম্পূর্ণ বিপরীত। তো এই ঘটনা যদি রিসেন্টলি নাও ঘটে, এটাকে সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যায় না। কেন আমি বলি, এবার যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, সেখানে সারা বিশ্বে একটা আলোড়ন তৈরি হয়েছিল যে প্যালেস্টাইন এবং গাজার মধ্যে, প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে একটা শান্তিমান পরিস্থিতি বিরাজ করার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। আচ্ছা, শান্তির ব্যবস্থা প্রয়োজন, এ বিষয়ে সারা বিশ্ব একমত এবং সার্বিকভাবে বিশাল একটা চাপ তৈরি হচ্ছিল ইসরায়েলের উপর। এখন এর ফলে কি হইতে পারত? দেখেন, কিছু দেশ কিন্তু এককভাবে প্যালেস্টাইনকে স্বীকৃতি দিয়েছে। তো জিনিসটা এই লেভেলে চলে গিয়েছিল যে অনেকের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার ফলে যারা কখনোই যেই কথাটা নিয়ে চিন্তা করে নাই প্যালেস্টাইনের শান্তির বিষয়ে, সেখানে তারা এককভাবে স্বীকৃতি দিয়ে দিল। তো এইটা যদি আর কিছুদিন চলতে থাকতো, তাহলে কি হতো? তাহলে হয়তো একটা স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হতো। এখন এটা যখন খুব কাছাকাছি গেছে, এমন একটা পর্যায়ে গেছে যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দিকে একদম চূড়ান্ত পর্যায়ে, এই সময়ে আমার কাছে মনে হচ্ছে এই অবস্থাটাকে ঠেকিয়ে দেওয়ার জন্য এই কাজটা করা হয়েছে। কারণ এর মাধ্যমে যেটা হয়েছে, সারা বিশ্ব থেকে যেই চাপটা ছিল, সেই চাপটা কিন্তু এখন কমে গেছে। তো এই চাপটা না থাকার ফলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হয়তো সম্ভব হবে না অদূর ভবিষ্যতে। এ বিষয়ে আমি আরও স্কেপটিক্যাল, কারণ ট্রাম্পকে আপনারা দেখেছেন, সে কখন কি করে, কখন কি বলে, কোনোটারই ঠিক নাই। তার নিজের কথার উপর হয়তো তার নিজেরই আস্থা কতটুকু আছে আমি জানি না। আবার অন্যদিকে দেখেন, এখানে কিন্তু নেতৃত্বাধীন অবস্থায় থাকবে টনি ব্লেয়ার। এই টনি ব্লেয়ার হচ্ছে সেই ব্যক্তি যাকে যেই ব্যক্তিরা অনুদান দেয়, অনুদান প্রদান করে, সেই একই ব্যক্তিরা ইসরায়েলেও অনুদান প্রদান করে। ইভেন এই যে যুদ্ধ চলাকালীন অবস্থায়ও তারা ইসরায়েলেও অনুদান দিয়েছে এবং তারা অনেকটা, আমি বলবো যে আত্মতুষ্টিতে ভুগেছিলেন। আপনি যদি খেয়াল করে দেখেন, ইউরোপ থেকে আমেরিকা, এশিয়া, সর্বস্তরে স্থায়ী পিস প্রতিষ্ঠার জন্য
কত বড় চাপ সৃষ্টি হয়েছিল। এখন কি সেই চাপটা আপনি দেখতে পাচ্ছেন? সেই চাপটা কিন্তু এখন আর নাই। তো এটাই হচ্ছে হয়তো সেই ব্যবস্থা যেন এর মাধ্যমে বৈশ্বিক যে একটা চাপ সৃষ্টি হয়েছিল সেটাকে কমানো যায়, কিছু সময় কিল করা যায়, কিছু সময় নেওয়া যায়। তারপর আলটিমেটলি কি হবে আমি জানি না, কিন্তু আলটিমেটলি দুই পক্ষেই ইসরায়েল যেভাবে দেখতেছে, প্যালেস্টিনিয়ানস, গাজানস তাদেরকে যেভাবে দেখতেছে, আসলে ওরা ওইভাবে দেখাটা ঠিক হবে না। উভয়েরই পিসফুল কোএক্সিস্টেন্স ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই পিসফুল কোএক্সিস্টেন্সের জন্য যখনই আপনি বলেন যে দ্বিরাষ্ট্র সলিউশন, এটা অনেক সময় অনেকে ঠিকভাবে নেয় না, ভালোভাবে নেয় না, কিন্তু এই বাস্তবতা পৃথিবীতে অনেক আছে। অনেক দেশ থেকে স্বাধীন হয়েছে। আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছি, প্রথমে হলাম ইন্ডিয়া থেকে, তারপর হলাম পাকিস্তান থেকে। সো এগুলো হচ্ছে বাস্তবতা, এবং ওই স্বাধীনতাটা না হলে হয়তো আমাদেরকে আজ পর্যন্ত অশান্তিতে থাকতে হতো। তো উভয় পক্ষেরই, প্যালেস্টাইন বলেন আর ইসরায়েল বলেন, এদের এই বাস্তবতাটা মেনে নিয়ে শান্তির দিকে ধাবিত হওয়া উচিত বলে আমি মনে করি।